নবীন ফ্যাশনের যারা বিক্রেতা ছিলেন কিংবা কর্মকর্তা ছিলেন তাদের সাথে বলে যে তোমাদের কারণে তো মার্কেট, আপনাদের কারণে মার্কেট কন্ট্রোল করা যাচ্ছে না, মালিককে ডাকেন। এই অবস্থায় রাস্তায়ও যানজটের সৃষ্টি হয়, প্রচুর বাইকার গেছে, সেই তখন হাতিঝিল থানা পুলিশও সেখানে যায়। একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে পরে একটা পর্যায়ে রাত্রেবেলা ওই আউটলেটটি বন্ধ করে দেওয়া হয়। যে প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে বেশি পৌঁছাবেন, মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সামনে আনার চেষ্টা করবেন, মানুষকে দেখানোর চেষ্টা করছেন জামাতের এসব প্রার্থীরা যে আসলে তারা নির্বাচিত হলে এই কাজ করবেন ওই কাজ করবেন, তারা মানুষের মানে কাছে আছেন সেটি বোঝানোর চেষ্টা করছেন। তবে হতাশার বিএনপির তেমন কিছু নয়। একটি বড় দল বিএনপি, সেক্ষেত্রে যে তাদের তৃণমূলের কিন্তু আকাঙ্ক্ষা এবং দাবিও আছে, যেটুকু সমস্যা আছে বিভাদ বিভাজন সেটুকু মিটিয়ে যদি তারা একটি পর্যায়ে আসতে পারে সেক্ষেত্রে জামাতকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা বিএনপির আছে, সেটি কোনো বিষয় না। এটি যে ব্যাপকভাবে কোনো মানে বিএনপি খুব বেকওয়ার্ড পজিশনে আছে, খারাপ পজিশন আছে, সেটি আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আমরা প্রাথমিকভাবে বিভিন্ন ভিডিও দেখে বা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে বাসটি অনিয়ন্ত্রিত গতির কারণে ফেরিতে উঠতে যাচ্ছিল। সেই ক্ষেত্রে তারা ব্রেক ফেল করে তারা বাসটি আর কি ফেরিতে ওঠার আগে পন্টন থেকে একদম সরাসরি পানিতে পড়ে যায়। ফেরি তখনও আসেনি? না, ফেরি তখন ছিল, কিন্তু পন্টনটা থেকে সে ডানে ঘুরে যে ফেরিতে উঠবে এটার আগে সে ব্রেক ফেল করে বাস, এবং সে সরাসরি একদম পানির মধ্যে সে বাসটি চলে যায়। বাংলাদেশের যে ডোমেস্টিক ফ্লাইটসের আমাদের যে অপারেশনটা আছে এইটা কিন্তু ওনারা, আমি যাদের সাথে কথা বলেছি বিভিন্ন এয়ারলাইন্সের, ওনারা বলছেন যে এটা একটু সংকটে কিন্তু পড়ে যেতে পারে। ইতোমধ্যেই বিভিন্ন রুটে আপনার 1200 টাকা করে সারচার্জ রাখা হচ্ছে প্রত্যেকটা টিকেটের সাথে। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক যারা ব্যস্ততার কারণে প্রতিদিনের সংবাদপত্র দেখতে পারেন না, তাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন, যেখানে আমাদের প্রধান খবরগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। নবীন ফ্যাশন একটি যে বিশেষ করে পাঞ্জাবি, ডিসকাউন্টে পাঞ্জাবি বিক্রি করে তারা বেশ আলোচিত। প্রতিষ্ঠানটির কর্ণধার সম্প্রতি দাবি করেছেন যে তিনি যে আপনার সাশ্রয়ী মূল্যে পাঞ্জাবি বিক্রি করার কারণে বা ডিসকাউন্ট দিয়ে মার্কেটের যারা অন্য ব্যবসায়ীরা আছেন তারা মব জাস্টিস করে তার দোকান, তার ব্যবসা বন্ধ করে দিয়েছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের ক্রাইম রিপোর্টিং চিফ জনাব কামরুজ্জামান খান। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন যে নবীন ফ্যাশন, এটা হচ্ছে মগবাজারের বিশাল সেন্টারে নিচতলাতে একটি দোকান। সেই দোকানটি গত ঈদের আগে, রোজার যে ঈদ হলো, ঈদের আগের রাত্রে চান রাত যেটাকে বলি, শুক্রবার দুপুরবেলা ওনাদের ফেসবুক পেজ থেকে ওনারা একটা ঘোষণা দিয়েছিলেন যে 2টা পাঞ্জাবি কিনলে 300 টাকা করে প্রতি পাঞ্জাবি পিসের দাম, সাথে আরও 4টা ফ্রি। পাশাপাশি ঘোষণা দিয়েছিলেন যে 5টা পাঞ্জাবি কিনলে সাথে অ্যারাবিয়ান ইঞ্জিন অয়েল ফ্রি, যেটা মোটরসাইকেলে ব্যবহৃত হয়। তাদের এই ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এরপর বিভিন্ন জায়গা থেকে শত শত লোক ওইখানে যায় এই পাঞ্জাবি কিনে মানে ফ্রি পাওয়ার আশায়। এই যে মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল বাইকাররা যায়, এইটা সন্ধ্যার পরে ভিড়টা ব্যাপক বাড়তে থাকে। এক পর্যায়ে এটা একটি কন্ট্রোলের বাইরে চলে যায়, যেটার প্রভাব পড়ে পুরো মার্কেটে। আপনি জানেন যে বিশাল সেন্টারের পাশে আড়ংয়ের, মগবাজার আড়ংয়ের একটা আউটলেট রয়েছে। এমনিতে আড়ংয়ে ভিড় থাকে, সেদিন ছিল চাঁদ রাত যেটা বলি, নানান কারণে ব্যাপক ভিড় সৃষ্টি হয়। একটা পর্যায়ে আশপাশের দোকানে যেটা আছে যে প্রিন্স ডিপার্টমেন্টাল লিমিটেড, কিংস ফ্যাশন নামে একটা বড় দোকান রয়েছে পাঞ্জাবির, ঢাকা শহরের নাম করা কয়েকটি মার্কেটের ভিতরে তো বিশাল সেন্টার একটি স্বনামধন্য মার্কেট। এটার যখন প্রভাব পড়ে তখন আর যখন মানে ডিসকাউন্ট এখানে কম দামে পাচ্ছিল, আশপাশের দোকানে এটার প্রভাব পড়ে। এই অবস্থায় মার্কেট মালিক সমিতি কিংবা পাশের যে ওই যে প্রিন্স যে দোকানটা বলো সেটার মালিক, ওই মার্কেট মালিক সমিতি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যিনি জাহাঙ্গীর হোসেন মাইকেল, তিনি সহ মার্কেটের অন্যান্য নেতৃবৃন্দ যায় এই যে যারা এই আউটলেটের যে নবীন ফ্যাশনের যারা বিক্রেতা ছিলেন কিংবা কর্মকর্তা ছিলেন তাদের সাথে বলে যে তোমাদের কারণে তো মার্কেট, আপনাদের কারণে মার্কেট কন্ট্রোল করা যাচ্ছে না, মালিককে ডাকেন। এই অবস্থায় রাস্তায়ও যানজটের সৃষ্টি হয়, প্রচুর বাইকার গেছে, সেই তখন হাতিঝিল থানা পুলিশও সেখানে যায়। একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে পরে একটা পর্যায়ে রাত্রেবেলা ওই আউটলেটটি বন্ধ করে দেওয়া হয়। এইটা করে দেওয়ার পরে ফেসবুকে লাইভে আসেন এই প্রতিষ্ঠানের যিনি মালিক এনামুল হাসান নবীন, উনি এসে দাবি করেন যে বল প্রয়োগ করে মাইকেল সাহেব, যার নাম জাহাঙ্গীর হোসেন মাইকেল, তিনি বল প্রয়োগ করে জোর করে দোকান বন্ধ করে দিয়েছেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু পরিচয় দিয়েছেন কিংবা তার দোকানে কাস্টমার পরিচয় প্রভাব বিস্তার করে বন্ধ করে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি অভিযোগ করেন।
এই অভিযোগের পর তিনি একটি প্রেস কনফারেন্সে অনুরূপ অভিযোগ করেন। একটা পর্যায়ে মঙ্গলবার রাতে তিনি দেশ ছেড়ে চায়নাতে চলে যান। যাওয়ার সময় আবার তিনি একই কথা বলে যান যে আমি প্রাণের ভয়ে চলে যাচ্ছি, এখানে আমাকে প্রাণে মেরে ফেলা হতো, ওসমান ফারুক হাদির মতো মেরে ফেলা হতো, এরকম নানান কথা বলেছে। এই যে এনামুল হাসান নবীন, ওনার ঢাকা শহরে একাধিক আউটলেট রয়েছে এই প্রতিষ্ঠানের নবীন ফ্যাশনের। তিনি বলেছেন যে একাধিকবার তিনি ফেসবুক লাইভে এসেছেন, এসে নানা রকম কথা বলেছেন এবং তার ফেসবুক প্রোফাইলে দেখা গেছে যে ওসমান হাদির ছবিও আছে, যে বক্তৃতায় যে তিনি দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন সেই ছবিও আছে। এই অবস্থায় এই বিষয়টা এখন আদালত পরিণত করেছে। দোকান মালিক সমিতির সাথেও আমরা কথা বলেছি, এই যে জাহাঙ্গীর হোসেন মাইকেল তার সাথে কথা বলে তিনি বলেছেন যে আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার দোকানের একজন ক্লায়েন্ট এবং তার সুপরিচিত, বাট তিনি তার বন্ধু না। তিনি তার এই পরিচয়ের প্রভাব খাটাননি। এখন অন্য কোনো কারণে হয়তো বা যে নবীন, যিনি ওই নবীন ফ্যাশনের মালিক, তিনি এই কথাগুলি সামনে আনছেন। দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাথেও আমি কথা বললাম। হেলাল উদ্দিন সাহেব, আপনি জানেন যে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি, তিনি বললেন যে এই জিনিসটাকে শুধু নবীন ফ্যাশনের মালিক ঘট পাকিয়েছে, জোট পাকিয়েছে। তিনি এটা মালিক সমিতির মাধ্যমে দোকানের বিজনেস রোল মেনেও চলতে পারতেন, তিনি মালিককে কাউকে তোয়াক্কা করেনি। ইভেন তারা আরও বলছেন যে এই দোকানের যে মালিক, যে দোকান মালিক যে নাসির হোসেন সাহেব, তিনি 10 লাখ টাকা ভাড়া বাকি পাবেন। 3-4 বছর ধরে দোকানটা এখানে চলছিল। সব মিলেই এই ব্যাপারটি আজকে আবার আদালতের দৃষ্টিগোচর হয়েছে। আদালত বুধবার তার দৃষ্টিতে এই বিষয়টি যাওয়ার পরে তিনি হাতিরঝিল থানার ওসিকে 24 ঘন্টার মধ্যে দোকান চালু করার নির্দেশ দিয়ে তাকে সশরীরে কোর্টে তলব করেছেন। পাশাপাশি যারা এটা বাধা দিয়েছে, এই দোকান বন্ধের সাথে জড়িত, তাদেরকেও নাম পরিচয় নিয়ে যাওয়ার জন্য গিয়েছেন। এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানান রকম বক্তব্যই ছড়িয়ে পড়েছে, ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, চাঞ্চল্য সৃষ্টি করেছে, ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। দর্শক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন খুব দ্রুতই দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো, ফর এক্সাম্পল আমরা যদি উপজেলা পরিষদ, পৌরসভা, এই নির্বাচনগুলোর কথা বলি আর কি, তো বিরোধী দল জামাত কিন্তু বেশ আগে থেকেই মাঠে নেমে পড়েছে, প্রস্তুতি নিচ্ছে। এদিকে সরকারি দল সেই তুলনায় পিছিয়ে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম, তার কাছ থেকে আমরা মাঠ পর্যায়ের বাস্তবতা শুনি। মাঠ পর্যায়ের বাস্তবতা কি? স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আজ ঘোষণা দিয়েছেন যে স্থানীয় যে নির্বাচনগুলো আছে, বিশেষ করে পৌরসভা এবং উপজেলা, এটি যে খুবই শীঘ্রই হচ্ছে, এক ধরনের দুর্মদল ছিল, সেই দুর্মদল তিনি আজকে দূর করেছেন। তিনি বলেছেন খুব শীঘ্রই এই নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সরকারের প্রশাসকরা কাজ করছে, তারা নির্বাচিত প্রতিনিধি আসবেন, তারা কাজ করবেন। তিনি আজকে উত্তরবঙ্গে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের একটি অনুষ্ঠানে গিয়ে একথা বলেছেন। এর আগে এই নির্বাচন নিয়ে বেশ দুর্মদল ছিল যে কবে হচ্ছে, আদেও হবে কিনা, কারণ ইতিমধ্যে সরকার গঠনের পরপরই সিটি কর্পোরেশনগুলোতে এবং জেলা পরিষদে যে প্রশাসক নিয়োগ করেছে বিএনপি, সেটার কিন্তু নিয়ে তীব্র অসন্তোষ ছিল বিভিন্ন মহলে, বিশেষ করে বিরোধী পক্ষ যারা আছে তাদের মাঝে। সেই জায়গাটা আজকে মন্ত্রী দূর করেছেন। দূর করার পরে এখন রাজনীতিতে একটি অন্যতম বিষয় স্থানীয় সরকার নির্বাচনের একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আমরা আজকের রিপোর্টে যেটি দেখানোর চেষ্টা করেছি, জামাত ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা দিয়ে ঈদের আগে এবং পরে তাদের প্রার্থীদের মাঠে পরিচয় করে দেওয়ার জন্য যা যা কিছু করা দরকার, নির্বাচনী প্রচারণা, তাদের কৌশলী যে কিছু ভূমিকা, যে তারা নির্বাচিত হয়ে কী কাজ করবেন, মানুষের দ্বারা দ্বারে পৌঁছানোর যে প্রবণতা, সেটি তারা অলরেডি শুরু করেছেন। ভোটারদের আকৃষ্ট করার যে প্রক্রিয়া। অপোজিটে আপনি যদি দেখেন যে সরকারি দল বিএনপি, বিশেষ করে দলটি কিছুদিন আগে জাতীয় নির্বাচনের পর বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠনের পর দেশ সামাল দেওয়া, বেশ কিছু বাস্তবতা আছে। বিশেষ করে যুদ্ধ বিগ্রহের মধ্যে আমাদেরকে জ্বালানি থেকে শুরু করে প্রতিটি সেক্টরে সরবরাহ স্বাভাবিক রাখা, সব কিছু মিলে প্রধানমন্ত্রী যেহেতু নিজেই বিএনপি চেয়ারম্যান, এক ধরনের সরকার কেন্দ্রিক ব্যস্ত থাকার কারণে সরকারি দল জামাত এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। তারা মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন, প্রার্থীদেরকে সামনে পরিচয় করে দিচ্ছেন। বিএনপি পার্টি থেকে যে তাদের নেতাকর্মীদেরকে সেভাবে প্রস্তুত করতে এখন বাধা কোথায়? যে ধরেন প্রধানমন্ত্রীকেই আপনার সেটি বা চেয়ারম্যানকে সেটি দেখতে হবে কেন? আপনি সঠিক বলেছেন। বিশেষ করে গণতান্ত্রিক পদ্ধতি এবং দলগুলো যদি প্রকৃতপক্ষে গণতান্ত্রিক চর্চা থাকে, তাহলে শুধুমাত্র দলীয় প্রধান বা প্রধানমন্ত্রীকে সব কিছু দেখতে হবে, আসলে এমনটি হওয়ার কথা না। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই গতানুগতিক যে রাজনৈতিক ধারা, সেই ধারা কিন্তু পরিবর্তন হচ্ছে না। সেই ওয়ান ম্যান কেন্দ্রিক যে সিদ্ধান্ত আসে, গতানুগতিক সে ধারা থেকে বের হয়ে আসার যে প্রবণতা, সেটি আমরা এখন পর্যন্ত ওইভাবে লক্ষ্য করতে পারিনি। আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর উপরে সব কিছু ডিপেন্ডেবল। এবং বিএনপির যে কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনি জানেন সেই নির্বাচনে 80টির কাছাকাছি আসনে দলের মূল প্রার্থীকে চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী ছিল। সেখানে কিন্তু বিএনপি এই বিদ্রোহী প্রার্থী থাকার কারণে বেশ কিছু জায়গায় বিরোধী পক্ষ, জামাত
জোট বেশ সুবিধা পেয়েছে, সেখানে অনেক আসনে তারা জিতেছে। বিশেষ করে আমরা যদি খুলনা বিভাগের একটি উদাহরণ সামনে তুলে নিই, খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে দুর্বল প্রার্থী এবং বেশ কয়েকটি আসনে স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ বিদ্রোহী প্রার্থী থাকার কারণে 36টি আসনের মধ্যে 25টি আসনে জামাত বিজয়ী লাভ করেছে। আমরা সেখানকার নেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। স্থানীয় নেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে দ্বন্দ্ব, দলের মধ্যে যে প্রকট বিভাজন, সেটি যদি নিরসন না করে আবারও এই ধরনের নির্বাচনে দল যায়, তাদেরকে খেসারত দিতে হবে, অর্থাৎ এসব জায়গায় বিরোধী পক্ষ সুযোগ নেবে। জামাত কৌশলে আরও যে কাজটি কাজ করছেন, এই যে তাদের মধ্যে যে গ্রুপিং কমিটি নিয়ে যে দ্বন্দ্ব বিএনপিতে, এটা জানেন যে বড় দলগুলোতে বিশেষ করে এক ধরনের প্রবণতা থাকে, যদিও ধর্মভিত্তিক দলগুলোতে এই ধরনের সমস্যাগুলো একটু কম থাকে, সেই ক্ষেত্রে এই ধরনের সুযোগ কাজে নেওয়ার চেষ্টা করছেন। স্থানীয় নির্বাচন যেহেতু স্থানীয় পর্যায়ের মানুষের সুযোগ সুবিধা নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে যে প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে বেশি পৌঁছাবেন, মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সামনে আনার চেষ্টা করবেন, মানুষকে দেখানোর চেষ্টা করছেন জামাতের এসব প্রার্থীরা যে আসলে তারা নির্বাচিত হলে এই কাজ করবেন, ওই কাজ করবেন, তারা মানুষের মানে কাছে আছেন, সেটি বোঝানোর চেষ্টা করছেন। তবে হতাশার বিএনপির তেমন কিছু নয়। একটি বড় দল বিএনপি, সেক্ষেত্রে যে তাদের তৃণমূলের কিন্তু আকাঙ্ক্ষা এবং দাবিও আছে, যেটুকু সমস্যা আছে বিভাদ বিভাজন সেটুকু মিটিয়ে যদি তারা একটু পর্যায়ে আসতে পারে, সেক্ষেত্রে জামাতকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা বিএনপির আছে, সেটি কোনো বিষয় না। এটি যে ব্যাপকভাবে কোনো মানে বিএনপি খুব বেকআউট পজিশনে আছে, খারাপ পজিশন আছে, সেটি আমরা এই মুহূর্তে বলতে পারছি না। দলের নেতাকর্মীদের দাবি যে গ্রুপিং মিটিয়ে দল এবং সরকার যেন সমন্বয় করে চলতে পারে দলটি, তাদের তৃণমূলের সেই দাবি রয়েছে। সেই মাস ছয়েকের মধ্যে নির্বাচন প্রত্যাশা করছেন কিনা আপনি? না, আমরা যেটি দেখছি সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটি বড় ধরনের প্রতিবন্ধকতা আছে সামনে, সেটি প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই। যখন আওয়ামী লীগ সরকারের আমলে একদম রুট লেভেল পর্যন্ত, ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত দলীয় প্রতীক সিস্টেম চালু করেছিল, এই সিস্টেম কিন্তু আগে ছিল না। আওয়ামী লীগ ক্ষমতা এসেই এই কাজটা কিন্তু করেছে। স্থানীয় সরকার নির্বাচনে এই কাজটি করার পরে তখন কিন্তু বিএনপি জামাত তুমুল প্রতিবাদ করেছিল। সেই দল যদি ক্ষমতা এবং জামাত যেহেতু বিরোধী দলে আছে, এই প্রতীক থাকবে কি থাকবে না, সে প্রশ্ন এখন সরকারের সামনে রয়ে গেছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন সাম্প্রতিক সময়। তিনি বলার চেষ্টা করেছেন যে আমরা এই প্রতীকের নির্বাচন করব কি করব না, সে সিদ্ধান্ত আগে হওয়ার বিষয়। আমার মনে হয় আপনি যে সময় টাইম ফ্রেমের কথা বলছেন, আমার মনে হয় না বিশেষ করে উপজেলা এবং পৌরসভা নির্বাচন, বিশেষ করে উপজেলা এত বেশি সময় নেবে। তার আগেই আমরা প্রত্যাশা করছি নির্বাচন হোক, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা আসুক, যারা মানুষকে নিয়ে ভাবেন, তারা মানুষের সমস্যার কথা ভাবেন, তারাই সামনে আসুক, আমরা সেটি প্রত্যাশা করি। অনির্বাচিত ব্যক্তির নানান তারা পণ্ডিত হন কিংবা ফেরেস্তা হন, তাদের শাসন আসলে ভয়ঙ্কর। সেটি অবশ্যই একজন প্রশাসক যে কাজটি করতে পারেন, একজন সেটি কিন্তু মানুষের সম্পর্কে তার কোনো ধারণা নেই, কোন এলাকায় কী সমস্যা, তিনি সামান্য মাত্র কিছুদিনের জন্য আসেন, কিন্তু ওই এলাকার যিনি বাসিন্দা, একজন জনপ্রতিনিধি, তার চিন্তা ধ্যান ধারণায় থাকে তার এলাকার মানুষের নিয়ে কাজ করার। তার ক্ষেত্রে আর একজন প্রশাসকের ক্ষেত্রে ভূমিকা একরকম হবে, এটি ভাবার কোনো কারণ নেই। দর্শক, অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে বুধবার গোয়ালন্দ ঘাটে। একটি বাস ব্রেক ফেল করে পল্টন থেকে সরাসরি নদীতে পড়ে যায়। 50 জনের মতো বা হয়তো তারও বেশি যাত্রী নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। স্টোরিটি কভার করেছেন আমার সহকর্মী তাওসিফ প্রাচ্য, তিনি আছেন আমার সঙ্গে। বাসটি কোত্থেকে আসছিল, দুর্ঘটনাটা আসলে কিভাবে ঘটলো যদি একটু বিস্তারিত আচ্ছা, বলেন। দুপুরের পরপর হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী বাস স্ট্যান্ড থেকে বাসটি ছেড়ে আসে। তো আমরা বিভিন্ন সূত্র মতে যেটা জানতে পেরেছি, বাসটি লোকাল বাসের মতন, তারা বিভিন্ন স্টেশন থেকে যাত্রী তুলে হচ্ছে তারা ঘাটের দিকে আসছিল, 3 নম্বর যে ফেরিঘাট আছে। তো আমরা প্রাথমিকভাবে বিভিন্ন ভিডিও দেখে বা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে বাসটি অনিয়ন্ত্রিত গতির কারণে ফেরিতে উঠতে যাচ্ছিল। সেই ক্ষেত্রে তারা ব্রেক ফেল করে তারা বাসটি আর কি ফেরিতে ওঠার আগে পন্টন থেকে একদম সরাসরি পানিতে পড়ে যায়। ফেরি তখনও আসেনি? না, ফেরি তখন ছিল, কিন্তু পন্টনটা থেকে সে ডানে ঘুরে যে ফেরিতে উঠবে এটার আগে সে ব্রেক ফেল করে বাস, এবং সে সরাসরি একদম পানির মধ্যে সে বাসটি চলে যায়। তার মানে যে চালকের, আমরা যদি চালকের ত্রুটি বলি, প্রাথমিকভাবে এরকমটাই মনে হচ্ছে যে চালক হয়তো বা বেপরোয়া গতির কারণে, কারণ আমরা যে প্র্যাকটিসটা দেখি সবসময় ফেরিতে ধরার ক্ষেত্রে একটা গতির রেষারেষি সবসময় চলে, তো সেই মানে রেষারেষির প্রেক্ষিতেই হয়তো বা ব্রেকটি ঠিকভাবে সে করতে পারেনি। যাত্রী কতজন ছিলেন এই ব্যাপারে তো কোনো অফিসিয়াল তথ্য নেই। অফিসিয়াল তথ্য নাই, তবে আমরা বাস মালিকের মাধ্যমে যে তথ্যটি পেয়েছি 50-এর উপর দিয়ে প্রায় 55 জনের মতন যাত্রী ছিল, যাদের মধ্যে নারী এবং শিশু সংখ্যাই ছিল বেশি। কারণ আমরা জানি মাত্র ঈদের ছুটি শেষ হয়েছে,
সবাই ঢাকা ফিরছিলেন। ফিরছিলেন সবাই। তো যাত্রীর মধ্যে নারী এবং শিশুর সংখ্যাই সবচাইতে বেশি। উদ্ধার কাজ সম্পর্কে আপনি কতটা দেখলেন বা জানতে পারলেন? আচ্ছা, উদ্ধার কাজ সম্পর্কে প্রথমেই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করে, ডুবুরি দল। তারপরে আরও 2টি ইউনিট, মোট 3টি ইউনিট কাজ শুরু করে। এছাড়াও ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ রয়েছে, নৌ পুলিশ রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করছে। এবং উদ্ধারকারী জাহাজ হিসেবে BIWTC এর যে হামজা রয়েছে, জাহাজ উদ্ধারকারী জাহাজ, সেটিও রয়েছে। তবে শেষ খবর পাওয়া অবধি আমরা জানতে পেরেছি যে দৌলতদিয়া ঘাট এলাকাতে প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড় হচ্ছে, যার জন্য উদ্ধার কার্যক্রম প্রায় 1 ঘন্টার মতো আমরা কোনো উদ্ধার কার্যক্রমের কোনো আপডেট পাইনি। কেউ উদ্ধার কার্যক্রম চালাতে পারছে না। দর্শক, চলমান তেল সংকটের কারণে বুধবার থেকে কিন্তু জেট ফুয়েলের দাম 1 লাফে 80% বেড়ে গেছে দেশে। আর বেসরকারি এয়ারলাইন্সগুলো তাদের যে ডোমেস্টিক ফ্লাইটে 1000-1200 টাকা করে কিন্তু তারা যে সারচার্জ হিসেবে অ্যাড করে দিয়েছে। রিপোর্টটি করেছেন আমার সহকর্মী মোহাম্মদ ইব্রাহিম মজিদ। আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত শুনবো। মঙ্গলবার দিবাগত রাতে আর কি। জি হ্যাঁ। তো সাথে সাথে কিন্তু আপনার মানে একটানা 80% এই দামটা বেড়ে গেছে। তো দাম বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে যে বাংলাদেশের যে ডোমেস্টিক ফ্লাইটসের আমাদের যে অপারেশনটা আছে, এইটা কিন্তু ওনারা, আমি যাদের সাথে কথা বলেছি বিভিন্ন এয়ারলাইন্সের, ওনারা বলছেন যে এটা একটু সংকটে কিন্তু পড়ে যেতে পারে। ইতোমধ্যেই বিভিন্ন রুটে আপনার 1200 টাকা করে সারচার্জ রাখা হচ্ছে প্রত্যেকটা টিকেটের সাথে। তো নভো এয়ার আমাকে বলেছে যে নভো এয়ার প্রায় 30% ডিমান্ড কিন্তু ওনাদের অলরেডি ওনারা ডিক্রিজ দেখতে পাচ্ছেন। অন্যদিকে US বাংলা ওনারা বলছেন যে এখনও ডিক্রিজ দেখতে পাচ্ছে না, কারণ ঈদে যারা বাড়ি গিয়েছিলেন তারা রিটার্ন টিকিট অলরেডি কিনে ফেলেছেন। আর বিমান এখন যে ফ্লাইটগুলো হচ্ছে সেগুলোর টিকিট মোস্টলি আগেই বুক করা ছিল। এখন ভবিষ্যতে যে ফ্লাইটগুলো হবে সেই ফ্লাইটগুলোর উপর আসলে সেই ফ্লাইটগুলো দেখে বোঝা যাবে যে আসলে ডিমান্ডটা কতটুকু কমে গেছে। এখানে একটা আশঙ্কাও থেকে যায় যে আসলে ফ্লাইট যদি কমে যায়, আমাদের ডোমেস্টিকে যদি ফ্লাইটের দাম খুব বেশি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু যাত্রীরা আর এয়ার রুটে না গিয়ে ওনারা রোড ট্রাভেল করবেন, এই আশঙ্কা করছেন এয়ারলাইন্স ওনাররা। আমাদের সরকারি যে এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তারা সম্ভবত এখনো আপনার যে বাড়ায়নি টিকিট। জি ইন্টারেস্টিংলি বিমান এখনো সারচার্জ বাড়ায়নি। বিমান বলেছে যে এটা আসলে অ্যাডজাস্ট করতে ওনাদের টাইম লাগবে। ওনারা বলতেছেন যে ওনাদের যত ফ্লাইটস আছে, যত প্যাসেঞ্জার্স আছেন, তারা চলতেছেন তাদের মতো, এটাতে কোনো প্রকার ডিসরাপশন এখন পর্যন্ত হচ্ছে না। সেটাই আর কি বিমানের বর্তমানে ভূমিকা। সরকারি প্রতিষ্ঠান সেখানে একটা সিদ্ধান্ত নিতে তারা প্রম্পট অ্যাকশন নিতে পারেন না। তাদেরকে তাদের যে ব্যুরোক্রেটিক প্রসেস থাকে সেগুলো আপনার যে ওভারনাইট ইমিডিয়েটলি সারচার্জ একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের আসলে ইমপ্লিমেন্ট করাটা কতটা মানে ব্যুরোক্রেটিক মেজারে, আপনি যেটা বলছিলেন যে ব্যুরোক্রেটিক মেজারে এটা আসলে টাফ হয়ে যায়। সেই মানে পুরো এয়ারলাইন্সে ডোমেস্টিক ফ্লাইটসে আমরা এই এফেক্টটা আসলে বুঝতে আমাদের হয়তো 1 সপ্তাহ সময় লাগতে পারে। আপনাকে ধন্যবাদ।